হ্যালো সবাইকে। আজকে আমরা কেমিস্ট্রি খুব একটি ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আয়ন। তো আয়ন জানার আগে আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণরূপে যদি দেখে থাকেন, তাহলে আপনাদের যে সম্পর্কে আলোচনাটা খুব সুন্দরভাবে বুঝে নেবেন। সেটা হচ্ছে আয়ন কিভাবে সৃষ্টি হয়, আয়ন কয় রকমের হয়ে থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন কখন হতে পারে, আর তার সঙ্গে আইসো ইলেকট্রনিক বলতে কি বুঝি, এবং আইসো ইলেকট্রনিক হলে তখন মৌলগুলো কিরকম ভাবে রূপ ধারণ করে। তো ভিডিওটিকে আমরা দেরি না করে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। তাহলে আমাদের আলোচনার বিষয় আজকে যেটা হচ্ছে সেটি হচ্ছে আয়ন। আয়ন মানে কি সেটাই বুঝতে লাগে। আয়ন মানে কোনো পরমাণুর মাথায় যদি প্লাস থাকে সেটাকে আমরা বলে থাকি ক্যাটায়ন, আর কোনো পরমাণুর মাথায় যদি মাইনাস পড়ে থাকে তখন সেটাকে বলবো অ্যানায়ন। আমরা তাহলে চিহ্ন দেখে বুঝে নিতে পারবো যে ক্যাটায়ন না অ্যানায়ন। এবারে আপনাকে যদি আমি মাথায় বলি যে Ca+2, এর মানে এটা অবশ্যই মাথায় প্লাস আছে, অবশ্যই তাহলে সেটি ক্যাটায়ন। এবারে আর অ্যানায়ন মানে কি, যেরকম ধরে নিন আপনাকে বললাম O-2, মাথায় কি আছে, মাইনাস আছে, এর মানে এটি হচ্ছে অ্যানায়ন। এবারে আমাদের সব থেকে বড় প্রশ্নের বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে Ca+2 কে ক্যাটায়নে কখন বা কেনই বা রূপান্তরিত হলো, আর O-2 কেনই বা অ্যানায়নে রূপান্তরিত হলো। এটা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা সম্পর্কে বুঝে নিতে হবে সেটা হচ্ছে কি, কোনো মৌলের পরমাণু নিয়ে। আমরা পড়ে নিয়েছি পরমাণুর গঠন চ্যাপ্টারটি। পরমাণুর গঠন চ্যাপ্টারটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আপনারা অবশ্যই ওই চ্যাপ্টারটি দেখে তারপর এই ভিডিওটিকে দেখবেন খুব সুন্দরভাবে আপনার বোঝা হয়ে গেছে। আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারটিতে বুঝে নিয়েছিলাম যে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, আর তার চারদিকে ইলেকট্রন পরিক্রমণ করে, অর্থাৎ ইলেকট্রন ঘুরে। তাহলে ইলেকট্রন যেহেতু চারদিকে ঘুরে, তাহলে আমরা যদি বাইরের দিক থেকে শক্তি দিই, বাইরের দিক থেকে তাপ শক্তি বা যে কোনো শক্তি দিই, তাহলে সেই রকম শক্তিটাকে আমরা আয়নাইজেশন শক্তি বলি। আর আয়নাইজেশন শক্তিকে আমরা নিজের ভাষায় বলতে পারি যে কোনো জিনিসকে আয়নিত করে দেওয়া, অর্থাৎ গলায় দেওয়া। তাহলে আমরা যদি কোনো মৌলের পরমাণুর বাইরের দিক থেকে গরম করালে অবশ্যই এখানে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে বসে থাকে। তাহলে প্রোটন আর নিউট্রনের কোনো সমস্যা নাই, প্রোটন নিউট্রন কোথায় বসে থাকবে, নিউক্লিয়াসে বসে থাকবে। তাহলে বেরিয়ে যাবে কে, বেরিয়ে যাবে ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন পরমাণুর কক্ষপথ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ তাহলে আয়নিত করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কার, ইলেকট্রনের। সেজন্য বলছি, এখানে লিখে দিয়েছি যে আয়নাইজেশন শক্তি দিলে ইলেকট্রন বেরিয়ে যায়, প্রোটন নিউট্রন কিন্তু সবসময় নিউক্লিয়াসেই বসে থাকে। তাহলে আমরা বুঝে নিলাম যে না, কোন মৌলের পরমাণু সর্বস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, প্রোটন নিউট্রন কিন্তু নিউক্লিয়াসেই বসে থাকে। এবারে প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আমরা কি ক্যাটায়ন আর অ্যানায়নকে বুঝে নিতে পারবো? না, আরেকটি জিনিস রয়েছে, যেটি হচ্ছে এই যে একটা আমি ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এই যে ছকটি আছে, এই ছকটিকে আমরা যখন পিরিয়ডিক টেবিলে দেখব, পিরিয়ডিক টেবিল কয়েকদিনের মধ্যে ক্লাসটি আসবে, পিরিয়ডিক টেবিল দেখব, তখন আমরা দেখতে পাবো এর অবস্থানটা 18 নম্বর গ্রুপ অর্থাৎ 18 নম্বর শ্রেণীতে পাবো। এবং এই 18 নম্বর শ্রেণীতে অবস্থিত যতগুলি মৌল আছে, যেরকম ধরুন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত মৌলগুলো এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়া করে না। এদেরকে সেই জন্য কি বলা হয়ে থাকে, নিষ্ক্রিয় মৌল। এবারে যদি আপনারা ডিটেলসটা জানতে চান, তাহলে অবশ্যই নেক্সট ভিডিও আনার জন্য আপনারা যদি বলেন, তাহলে আমি নেক্সট ভিডিওটা এনে দিব। এখন আমি মেইন থিম রয়েছে আমার কি, আয়ন, সেজন্য আয়নেই বেশি ফোকাস দিচ্ছি। ওকে, তাহলে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কটি, 2টি। নিয়নের ক্ষেত্রে কটি, 10টি। আর্গনের ক্ষেত্রে 18টি, ক্রিপ্টনের ক্ষেত্রে 36টি, জেননের ক্ষেত্রে 54টি, রেডনের ক্ষেত্রে 86টি। এর নামটা, এটা কত নম্বর শ্রেণীতে অবস্থান করলো, 18 নম্বর শ্রেণীতে, এবং একে কি বলা হয়, নিষ্ক্রিয় মৌল বলা হয়। আরেকটা কি, নোবেল গ্যাস বলা হয়। আর যেহেতু এরা ইলেকট্রনের আদান প্রদান করে না, অর্থাৎ বিক্রিয়া করে না, অর্থাৎ এদের যেহেতু ইলেকট্রনের আদান প্রদানের কোনো প্রয়োজন নেই, সেই জন্য এদেরকে শূন্য যোজী মৌল বলা হয়। তাহলে যোজী মানে কি, যতগুলো ইলেকট্রনের আদান প্রদান করা হয়েছে ওটাকে আমরা যে সাধারণ ভাষায় যোজ্যতা বলে থাকি। আমি একটি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে নিষ্ক্রিয় মূল্য যদি আমাদের চেনা হয়ে যায়, তাহলে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি একটি এক্সাম্পলের মাধ্যমে, সোডিয়ামকে নিয়ে আর Na+কে নিয়ে। ওকে, তাহলে আমরা একটু আগে কি বুঝতে পারলাম, যে কোনো মৌলের সর্বব্যস্ত কক্ষপথে যদি এই সমস্ত ইলেকট্রন আসে, তখন ওরা নিষ্ক্রিয়তা লাভ করবে। আর যে কোনো মৌল সবসময় কি চাই, নিষ্ক্রিয়তা লাভ চাই। কি চাই, নিষ্ক্রিয়তা লাভ চাই। এই নিষ্ক্রিয়তা লাভের জন্য ওরা একে অপরের সঙ্গে, দুটি মৌল একে অপরের সঙ্গে বিক্রিয়া করে থাকে। অর্থাৎ তাহলে নিষ্ক্রিয়তা যারা আছে, এদের মতোই ওরা রূপ ধারণ করার চেষ্টা করছে বা করবে, ঠিক না? তাহলে আমাদেরকে জেনে নেওয়া উচিত ছিল এটা। আমরা কি জেনে নিলাম কি, যে হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। এবারে আসি আমরা যে এক্সাম্পলটা দেওয়ার কথা ছিল।
যেরকম ধরে নিলাম যে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত হয়ে থাকে, 11 হয়ে থাকে। আর পিরিয়ডিক টেবিলে কিন্তু প্রোটন সংখ্যা অনুসারে সমস্ত পিরিয়ডিক টেবিলটাকে রাখা হয়েছে। এবার যদি আপনারা ভাবেন কেন ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তো সমান হয়, আপনি আগের ক্লাসেই বলেছিলেন। দুঃখিত, প্রোটন সংখ্যা একটু আগে আমি বুঝাই দিলাম যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মাঝে থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যার কোনো স্থানচ্যুতি হয় না, কিন্তু ইলেকট্রন বিন্যস্ত অবস্থায় থাকে। কে বিন্যস্ত অবস্থায় থাকে? ইলেকট্রন। সেই জন্য কোনো পরমাণুকে গরম করলে ইলেকট্রন পরমাণু কক্ষ থেকে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনকে দুষ্ট কণা বলা হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রন সংখ্যা অনুসারে কোনো মূল্যকে আমরা একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখতে পারবো না, কারণ ইলেকট্রন কমতে পারে বা অনেক সময় বাড়তেও পারে। তাহলে দেখি এই যে প্রোটন সংখ্যা, সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম কি প্রোটন সংখ্যা কত? 11। প্রোটন সংখ্যা যদি 11 হয় অবশ্যই ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 হবে, কারণ এটা আমরা আগের ক্লাসেই বুঝে গেছি। এবারে প্রশ্নটা হচ্ছে যদি মাথায় প্লাস চার্জ পড়ে, মাথায় প্লাস চার্জ করা মানে কি যত সংখ্যা লেখা থাকে কিছু না মানে 1 আছে কিন্তু, তাহলে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা প্লাস আছে মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে প্লাস থাকা মানে কি বোঝায়? ইলেকট্রন ছেড়ে দেওয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়ার মানে কি ওকে বাইরের দিক থেকে তাপ শক্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেছে? 10। তাহলে প্রোটন 11টা, ইলেকট্রন 10টা। ইলেকট্রন সংখ্যা আবার 10টা কার রয়েছে? নিয়নের। অর্থাৎ তাহলে সোডিয়াম থেকে যখন Na+ লিখবো তখন এই Na+টা কার আকারে রূপ ধারণ করে নিয়েছে? নিয়নের আকারে রূপ ধারণ করে নিয়েছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস বুঝে নিতে পারলাম যে না, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11 হলে ইলেকট্রন সংখ্যা 11, কিন্তু যখন Na+ লিখি প্রোটন সংখ্যা সেমই থাকবে, কিন্তু প্লাস লিখছি মানে কি একটি ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা 11 থেকে এক বাদ দিয়ে দিয়েছি, 10 লিখে দিয়েছি। তাহলে আমরা বুঝে নিলাম যে ক্যাটায়ন বিষয়টা কাকে বোঝাচ্ছে। ক্যাটায়ন বিষয়টা মানেই বোঝায় এটা যে কটি ইলেকট্রন ছেড়েছে। তাহলে মাথায় প্লাস চার্জ করা মানে কি এটাই বুঝলাম যে সেটা ক্যাটায়ন। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা অবশ্যই বুঝিয়ে দিচ্ছে যে কি, আপনারাই বলেন কি বুঝিয়ে দিচ্ছে? এটা বুঝিয়ে দিচ্ছে একটাই বিষয় যে ইলেকট্রন কয়টি ছেড়েছে, মানে ত্যাগ করেছে, তাই কি না? ত্যাগ করেছে। তাহলে ইলেকট্রন ত্যাগ যতগুলো করবে সেটাই প্লাস আকারে প্রকাশ করবে। সেম তাহলে অ্যানায়ন মানে কাকে বোঝাবে? অ্যানায়ন মানেও আবার অ্যানায়নে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা, মানে অ্যানায়নে রূপান্তরিত হতে গেলেও কেন রূপান্তরিত হবে অ্যানায়নে রূপান্তরিত হওয়ার জন্য মেইন কারণটাই দাঁড়াচ্ছে কি যে না, এই যে নিষ্ক্রিয়তা লাভের জন্য, নিষ্ক্রিয়তা লাভ পেলে ও সুস্থিত হয়ে যায়। কি হয়ে যায়? সুস্থিত হয়ে যায়। তাহলে অ্যানায়নের বিষয়টাকে বুঝে নিই। যেরকম ধরে নিন ক্লোরিনের প্রোটন সংখ্যা কত হয়? 17। তাহলে সাধারণ অবস্থায় ক্লোরিনের প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও ততই হওয়ার কথা, তাই কিনা? কিন্তু এবারে নিজেই ভাবেন এর ইলেকট্রন কটা আছে? তাহলে 17টা। কিন্তু এর পার্শ্ববর্তী দেখতে পাচ্ছি যে না আর্গন কত হয়? 18। তাহলে এ কি চাইবে? যে একটা ইলেকট্রন গ্রহণ করি। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে তখন আমরা মাথায় কি দিই? মাইনাস সাইন দিই। কি দিই? মাইনাস সাইন দিই। মাইনাস সাইন দেওয়ার মিনিংসটা কি বোঝা গেল স্যার? মাইনাস সাইন দেওয়ার মিনিংসটা এটাই বোঝা গেল যে না, Cl ক্লোরিনের প্রোটন সংখ্যার তো কোনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা 17টি, কিন্তু ইলেকট্রন সংখ্যা কটি হয়ে গেছে? ইলেকট্রন সংখ্যা এখন একটি গ্রহণ করে 17 + 1 18টি হয়ে গেছে। তাহলে Cl- মানে এটাই বোঝায় যে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ। তাহলে যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন আমরা মাথায় কি দিব? মাইনাস দিব, যেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। তাহলে ক্যাটায়ন কোন সময় হতে পারে, অ্যানায়ন কোন সময় হতে পারে সেটা আমরা বুঝে নিলাম, তাই কি না? যে ক্যাটায়ন কোন সময় হবে? যখন ইলেকট্রন বেশি ছিল, নিষ্ক্রিয় মূল্যের তুলনায় ইলেকট্রন বেশি ছিল, তখন ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে মানে কি? ছেড়ে দেওয়া মানে ক্যাটায়ন, মানে মাথার প্লাস পড়া। আর মাইনাস কোন সময় পড়বে? মাইনাস সেই সময় পড়বে যখন কোন নিষ্ক্রিয় মূল্যের আশেপাশে মূল্যগুলো আছে কিন্তু ঠিক ওর পজিশনে যেতে যাচ্ছে, তখন ইলেকট্রন গ্রহণ করে ওর কাছে যেতে চাইবে, মানে ওর সমতুল্য হতে চাইবে। ওকে, আমরা তো বুঝে নিতে পারলাম তাহলে যে না, কোন সময় ক্যাটায়ন হবে, কোন সময় অ্যানায়ন হবে। এবারে আমাদের প্রশ্নের বিষয় হচ্ছে কারা ক্যাটায়ন করবে আর কারা অ্যানায়ন করবে। যত সকল ধাতু আছে যাদের পিছন দিকে ইলেকট্রন সংখ্যা 1 2 3 থাকবে, সর্বোচ্চ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1 2 3 থাকবে, ওরা কি করবে? ক্যাটায়ন করবে।
তাহলে ধাতু সাধারণত সর্বোচ্চ কক্ষপথে 1 2 3 ইলেকট্রন থাকে। সেম ভাবে অ্যানায়ন কারা করবে? যত সকল অধাতু আছে, যত সকল অধাতু আছে ওরা সবাই কি করবে? অ্যানায়ন করবে। অর্থাৎ যাদের পেছন দিকে 5 6 এবং 7 থাকবে, সর্বোচ্চ কক্ষপথে 5 6 এবং 7টি ইলেকট্রন থাকবে, ওরা কি করবে? অ্যানায়ন করবে। তাহলে ধাতু কি করে? ক্যাটায়ন করে। আর অধাতু কি করে? অ্যানায়ন করে। এটির দরুনই কিন্তু নতুন একটি বন্দোবস্তের সৃষ্টি হয়ে যায়, নতুন একটি প্রক্রিয়া চালু হয়ে যায়। কিরকম দেখেন, একটু আগে আমরা শিখলাম কি যে সোডিয়ামের ক্ষেত্রে কি চাইবে? সোডিয়াম ছিল 11টা, প্রোটন সংখ্যা 11টা, ইলেকট্রন সংখ্যাও 11টা। তাহলে এ কি চাইবে? একটা ইলেকট্রনকে ছাড়তে। কার জন্য ছাড়তে? কারণ এ নিয়নের ন্যায় সুস্থিত লাভের জন্য। কার ন্যায়? নিয়নের ন্যায়। তাহলে কি শিখলাম? যে না, এন এটা যখন প্লাস হয়ে যায় তাহলে তখন কি হয়ে যায়? প্রোটন 11টা থাকে আর ইলেকট্রন কটা থাকে? 10টা। সেম ভাবে আমরা যদি বলি ক্লোরিনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের প্রোটন কটা? 17টা, ইলেকট্রন 17টা। কিন্তু যখন আমরা বলি এর প্রয়োজন কটার? একটার, তাহলে Cl মাইনাস যখন হতে চাইবে, Cl মাইনাস যখন হয়ে গেল মানে কি ইলেকট্রন গ্রহণ করবে, তখন প্রোটন 17টা থাকবে কিন্তু ইলেকট্রন 18টা হয়ে যায়। 18টা কি নতুন করে জন্মাতে পারবে? না। তখন কি করবে? এই যে সোডিয়াম একটি ইলেকট্রনকে ছেড়ে দিয়েছিল, এই ইলেকট্রনটিকে বলেন তো ক্লোরিন নিতে চাইবে কিনা? অবশ্যই ক্লোরিন নিতে চাইবে। কারণ কি? সোডিয়ামের একটি ইলেকট্রন বাড়তি ছিল আর ক্লোরিনের একটি ইলেকট্রন কমতি ছিল নিষ্ক্রিয়তার অনুসারে। ওকে, সেজন্য সোডিয়াম কি চাইবে? একটি ইলেকট্রনকে ছাড়তে, আর ক্লোরিন ওই ইলেকট্রনটিকে নিতে চাইবে। দেখেন তাহলে এ ছেড়ে দিলে এই নিষ্ক্রিয়তা লাভ পেয়ে গেছে এখন। আর যখন এ গ্রহণ করলে এর 17 ছিল, ইলেকট্রন এখন কটা হয়ে গেছে? 18টা মানে কার ন্যায় সুস্থিত লাভ পেয়ে গেছে? আর্গনের ন্যায় সুস্থিত লাভ পেয়ে গেছে। সুতরাং তাহলে এরা বলেন তো দুজনে মিলে একদম নিষ্ক্রিয়তার লাভ চাইবে কিনা? যেটার জন্য সৃষ্টি হয়ে যায় NaCl। কি সৃষ্টি হয়ে যায় দুজন মিলে? NaCl। কারণ কি? সোডিয়ামের একটা ইলেকট্রন বেশি ছিল, ক্লোরিনের একটা ইলেকট্রন নিষ্ক্রিয়তার তুলনায় কম ছিল, সেই জন্য একে অপরের সঙ্গে বন্ডিং করবে। তাহলে বন্ডিং করার কিন্তু আসল থিম এই বিষয়টা দ্বারা যায়, যদিও আজকে আমি বন্ডিং এর সম্পর্কে অর্থাৎ বন্ধনের সম্পর্কে পড়াচ্ছি না। তাহলে আমরা ক্যাটায়ন আয়ন বুঝে নিলে আমরা দুটি মৌলের পরমাণু কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয় সেটা বুঝে নিতে পারবো। তাহলে এটুকুনি আমাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেছে কিনা? অবশ্যই বোঝা হয়ে গেছে। তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে না কোনো মৌলের পরমাণু ও আয়ন এর মধ্যে সুস্থিত যদি বলে, মানে কে মানে অত চঞ্চল হবে না যদি বলতে পারি, তাহলে চঞ্চল কি হতে পারে না, মানে কে সুস্থিত লাভ পায়, কে এর মতো আকার ধারণ করতে পারে বা এর ন্যায় আচরণ করতে পারে? পরমাণু না আয়ন? অবশ্যই তাহলে আয়ন। তাহলে আয়নে রূপান্তরিত হলে তখনই তো এক প্লেস থেকে অপর প্লেসে অর্থাৎ এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কোন মৌলের পরমাণু আর আয়নের মধ্যে কে বেশি সুস্থিত যদি জিজ্ঞেস করে, আমরা অবশ্যই বলবো আয়ন বেশি সুস্থিত। কারণ সোডিয়ামের ক্ষেত্রে এক্সাম্পলটা দিলাম কিনা 11, তাহলে প্রোটন কত? আচ্ছা আমি এটা না দিয়ে ম্যাগনেসিয়ামটা দিয়ে দিত। ম্যাগনেসিয়াম কত হয়? 12। প্রোটন সংখ্যা কত তাহলে? 12। ইলেকট্রন সংখ্যা কত তাহলে? 12। তাহলে এই ম্যাগনেসিয়াম কি চাইবে? ম্যাগনেসিয়াম দেখতে পাচ্ছি এর সন্নিকটে নিষ্ক্রিয় মূল্য কত? 10। তাহলে এই কি চাইবে? আমার যাতে 10টা ইলেকট্রন হয়। তাহলে ম্যাগনেসিয়াম কি চাইবে? যে আমি 2টা ইলেকট্রনকে বের করে দিব। তাহলে এইরকম পার্টি ঢুকবে, ঠিক না? তাহলে প্রোটন এর অবশ্যই 12টাই হবে, প্রোটন 12টাই। কিন্তু ইলেকট্রন কটা হয়ে যাবে? দেখেন তো, ইলেকট্রন হয়ে যাবে কটা? 10টা। এর মানে দেখেন তো, এই রিয়ালিতে আছে ম্যাগনেসিয়াম, কিন্তু 2টি ইলেকট্রন বর্জন করার পর এ কার মতো আচরণ করতে চালু করে দিয়েছে? নিয়নের মতো আচরণ করতে চালু করে দিয়েছে। তাহলে আমরা একে এর সঙ্গে তুলনা করতে পারি কিনা বলেন তো? এই যে এটার সঙ্গে সরাসরি আমরা বলে দিচ্ছি নিয়নেরও দেখেন তো ইলেকট্রন 10টাই আছে কিনা, আর এও এখন ইলেকট্রন কটা হয়ে গেছে? 10টা হয়ে গেছে। যখন কোন মৌলের পরমাণুর আয়নে তৈরি হওয়ার পর অন্য কোন মৌলের সঙ্গে মিলে গেছে, যেরকম ধরনের নিয়নের সঙ্গে ম্যাগনেসিয়াম Mg+2টা মিলে গেছে, তাহলে তখন এই রকমের দুটি মৌলের পরমাণু কি আইসো ইলেকট্রনিক বলা হয়। কি বলা হয়? আইসো
ইলেকট্রনিক। তাহলে আইসো ইলেকট্রনিকের বিষয়টা আমরা হয়তো বুঝে নিতে পারলাম যে আইসো ইলেকট্রনিক কাদেরকে বলবো। আমাদের এটা বোঝা হয়ে গেলে আমি একটু মিশাই দিই, আরো দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ভালো রকম বুঝে নিই। তাহলে মিশাই দিলাম এটুকুনি। আচ্ছা, এবারে আমাদেরকে যদি জিজ্ঞেস করে দেখেন তো এরা কি আইসো ইলেকট্রনিক হতে পারে? Ca+2, ওকে। আচ্ছা, তারপরে কি Ne, এরা কি আইসো ইলেকট্রনিক? আইসো মানে কি সমান, আর ইলেকট্রনিক কথার মিনিংস কি বোঝায়? ইলেকট্রন সংখ্যা। তাহলে যখন ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে তখন সেটাকে আইসো ইলেকট্রনিক বলবো। তাহলে Ca+2 মানে কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম মানে 20, ক্যালসিয়াম কত? 20। তাহলে প্রোটন কত হবে? 20। Ca+2 মানে কি? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 20 বিয়োগ 2, এর মানে কত হয়ে যায়? 18, তাই কি না? আমরা যদি নিয়নের দেখি, প্রোটনও 10টা, ইলেকট্রনও 10টা, এর মানে এর হচ্ছে ইলেকট্রন, এ কিন্তু নিষ্ক্রিয়তা লাভ পেয়েছে, কিন্তু নিয়নের নেয় না, আর্গনের নেয়। কার নেয়? আর্গনের নেয়। তাহলে আমাদেরকে যদি বলে Ca+2 আর Na কি আইসো ইলেকট্রনিক? না, এ কিন্তু সুস্থতা লাভ পেয়েছে, আর্গনের নেয়। এর মানে ক্যালসিয়াম আর Ca+2 আর আর্গন পরস্পর আইসো ইলেকট্রনিক, ক্যালসিয়াম+2 আর নিয়ন আইসো ইলেকট্রনিক নয়। ক্লিয়ার? বুঝতে পারছি তো? বিষয়গুলো দেখেন তো খুবই কিন্তু সহজ, আমরা খালি এইটুকুনি যদি মনে রাখে দিই কোনো সমস্যা নাই, যদিও এইটুকুনি বিষয়টাকে আমি আলোচনা করিয়ে দিব। তাহলে মিশাই দিই এইটুকুনি। তাহলে আইসো ইলেকট্রনিক বুঝতে পারছি তো? অবশ্যই বুঝতে পারছি, তাই কি না? আরো নিব, যেরকম K+ মানে পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস আর যদি আমরা নিই কাকে নিব? আর্গন কে। এরা আইসো ইলেকট্রনিক কিনা আমাদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে পটাশিয়াম প্লাস মানে কি? প্রোটন সংখ্যা কত? 19, কিন্তু ইলেকট্রন সংখ্যা 19 থেকে 1 কমাই দিন স্যার, 18। আর আর্গনের প্রোটন 18টা, ইলেকট্রনও 18টা। দেখেন তো ইলেকট্রন মিলে গেছে কিনা? যেহেতু দুজন মিলে গেছে, তাহলে এরা পরস্পর কি? এরা পরস্পর কি? এরা পরস্পর হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। তাহলে আমরা খুব দ্রুত আইসো ইলেকট্রনিক বের করে নিতে পারবো এদের খালি ইলেকট্রন সংখ্যাকে বের করে। দেখেন তো আপনাদেরকে যদি এটা দিই তাহলে আপনারা কি বলতে পারেন কিনা কি হতে পারে? O-2 এবং Ne এরা আইসো ইলেকট্রনিক কিনা? তাহলে অক্সিজেন মানে কত হয়? প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যাও 8, কিন্তু -2 আছে, মানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমরা এর ক্ষেত্রে বলতে পারি না ইলেকট্রন সংখ্যা এখন কত হয়ে যায়? 10। ইলেকট্রন সংখ্যা কত হয়ে যায়? 10। আর নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 10। তাহলে দুজনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? 10। যেহেতু দুজনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা 10, তাহলে অবশ্যই এরাও আইসো ইলেকট্রনিক। তাহলে সেম ভাবে আপনারা সমস্ত মৌলের ক্ষেত্রে আইসো ইলেকট্রনিক আছে কিনা প্রমাণ করতে পারবেন। দেখেন তো F- এবং Ne এরা পরস্পর আইসো ইলেকট্রনিক কিনা আপনারা বের করে নিতে পারেন। তাহলে আমরা বুঝে নিলাম কিন্তু আইসো ইলেকট্রনিক মানে কি বোঝায় বিষয়টা। তাহলে আমরা প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখলাম এবং খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে হয়তো বুঝে নিয়েছি। আরেকটা বিষয় হয় কি, এখানে আইসো ইলেকট্রনিক ছাড়াও আরেকটি কথা হয়ে থাকে আইসোটনিক। আইসোটনিক মানে কি? যখন দুটি দ্রবণের গাঢ়ত্ব সমান হয়ে থাকে সেই রকমের দ্রবণগুলোকে আমরা আইসোটনিক বলবো। আইসো ইলেকট্রনিক বিষয়টা আলাদা আর আইসোটনিক বিষয়টা একদমই আলাদা। ক্লিয়ার? এবারে আপনাদের যদি এই ভিডিওটি প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখে লাভজনক হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, ওকে। আর তার সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবেন সবকিছু।